তাহলে আপনি লক্ষ্য করে দেখবেন যে এই 6টা খুঁটিকে কিভাবে সিস্টেমেটিক্যালি এবং ওয়াইড স্প্রেড, এইটাকে যদিও এই সিস্টেমেটিক্যালি এবং ওয়াইড স্প্রেড দুইটাই নেওয়া হয়েছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির এলিমেন্টের জায়গা থেকে, আমি আসলে পিক করেছি যে এই 6টা খুঁটিকেও ঠিক একইভাবে সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দেওয়া হয়েছে। দেখেন, পুলিশকে যখন 3200 পুলিশকে হত্যা করা হয়েছে, আপনি খেয়াল করেছেন যে পুলিশের মধ্যে একটা এলিয়েনেশন আছে, যেটা পুলিশদের নিজেদের ভাষাতে হচ্ছে বিচ্ছিন্নতা বোধ। অর্থাৎ যদি অমুক সাব ইন্সপেক্টরকে হত্যা করা হয়, তমুক থানার সাব ইন্সপেক্টর এটা নিজের কাঁধে এসেছে বলে মনে করে না। এই যে মনে না করার যে কালচার, এই যে অ্যাবসেন্স অফ ব্রাদারহুড, এইটা পুলিশের মধ্যে কবে থেকে চর্চা হয়েছে, কিভাবে চর্চা হয়েছে সেই প্রসঙ্গে আমি যাবই না। এটা একটা দীর্ঘদিনের কালচারের মাধ্যমে এটা হয়েছে। তার মানে হচ্ছে যে পুলিশের মধ্যে ব্রাদারহুড জিনিসটা একেবারে কমপ্লিটলি গন। ফলে পুলিশের 3200 মানুষকে হত্যা করার মধ্যেও পুলিশ ওই যেই পেটাচ্ছে সেই পেটাচ্ছে, মারছে, তাদের মধ্যে কোনো প্রতিবাদের কিছু দেখছি না। কিন্তু আমি আর্মির ক্ষেত্রে আর্মির একটা কাক স্বভাবের কথা আমি বলি। কাক স্বভাবটা কি জিনিস? একটা কাক যদি মারা যায় তাহলে দেখবেন সারা তল্লাট থেকে কাক এসে কাকা করে ওই কাকের জন্য। হ্যাঁ, সেনাবাহিনীর ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল। আমরা সাম্প্রতিক সময়ও দেখেছি যে সেনাবাহিনীর একজন অফিসারকে মেরে ফেললে, একজন অফিসার আক্রান্ত বোধ হলে সারা বাংলাদেশে কিরকম ভাবে একটা পাল্টা প্রতিরোধের আমরা দেখতে পেতাম। এবং সেনাবাহিনীর কাছে কেউ অ্যাটাক করেছে, মেরেছে, এই জিনিসগুলো আমাদের কাছে একটা অলিকি মনে হতো, কারণ তাদের ব্রাদারহুড এগুলো খুবই স্ট্রং, কারণ একটা ব্রাদারহুডের মধ্য দিয়ে তাদের চলা। খেয়াল করে দেখেন, যদি আমি আইসিসিপিআর যদি ধরি, ইন্টারন্যাশনাল সিভিল অ্যান্ড কভেনেন্ট রাইটস, পলিটিক্যাল রাইটস, ব্লা ব্লা ব্লা, যেটাকে সংক্ষেপে আইসিসিপিআর বলে, আমি বাংলাদেশের সংবিধান এবং আইনকে বাদ দিয়েও যদি ধরি, তাহলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স হচ্ছে আইসিসিপিআর এর একটা সবচাইতে বড় একটা উপাদান। অর্থাৎ সুলতানা আপা, আপনি যদি আমাকে বলেন, নিজের চোখে আপনি আমাকে দেখলেন যে নিঝুম মজুমদারকে আমি খুন করতে দেখেছি, আইনের দৃষ্টিতে আমি এটা প্রমাণ হওয়ার আগ পর্যন্ত নির্দোষ। এইটা একেবারে একটা কমন ঘটনা, বিচারের আগে সবাই নিষ্পাপ ওই পার্টিকুলার ঘটনার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই যে 3-4 কিলোমিটার দূরে, এই তো কোথায় আপনার রাজু, এখানে রাজু থেকে একটু সোজা টান দিয়ে গেলেই তো তেজগাঁ, মানে ক্যান্টনমেন্ট কত দূর? এই মাত্র 2-3 কিলোমিটারের মধ্যে ডিজিএফআই এর অফিসারদেরকে পেটানো হচ্ছে, মারা হচ্ছে তাদের ছবি দিয়ে, কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে একদম চুপ। এই যে ওয়াকারুজ্জামান, সে বলছে ওরা আমার ছেলের মতো, বড় হলে বুঝবে। আমি আর কত বড় হব বাবা ঠাকুর, আমার মাথা ওই ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবে তুমি আমাকে মেলা দেখতে নিয়ে যাবে, ওই সুনীলের ওই কবিতাটার মতো অবস্থা। তো আলটিমেটলি হচ্ছে এই যে পাবলিকের কাছে একটা মেসেজ পৌঁছানো, যেটা এই বইটা আমি রেফার করতে পারি, এই জাকার্তা মেথডের এই বইটা এই জায়গাতে বিধৃত হয়েছে যে খুনের মাধ্যমে, অপমানের মাধ্যমে, অপদস্থের মাধ্যমে মেসেজ পৌঁছানো। হ্যাঁ, যে দেখো তোমার হেডরেই আমি কিরকম সাইজ করছি। গতকালকে আপনার মনে আছে ওই যে সার্জিস আলম পঞ্চগড়ে তার ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে সে বলছে, শেখ হাসিনার এই গোনায় ধরি না, তুই বেটা কে, তোর কলিজা ছিঁড়া খায়া ফেলাবো। এই যে কথা, এই কথাটার কিন্তু অনেক বড় গুরুত্ব আছে। এটা সার্জিসের একার কথা না, এইটা এই জঙ্গি মৌলবাদী যতগুলো এই টোকাই চোরগুলো এই আন্দোলন নামে মব হামলাতে অংশ নিয়েছে, তাদের মনের কথা যে তারা রাষ্ট্রকে দেখিয়ে দেবে। এবং ওই একই কথা যেটা আমরা এই 1971 সালে এই কিছুক্ষণ আগে এই বইটা দেখিয়েছিলাম আমি, যে এই যে একটা বই বের করেছিল পাকিস্তানিরা, দি বাংলাদেশ পেপার, কিংবা ওই যে ভুট্টো 1971 সালে যে বইটা বিলি করেছিল আপনার ইউনুসের মতো, এই বইটা কিন্তু 1971 সালে দি গ্রেট ট্র্যাজেডি নামে ভুট্টো এই বইটা লিখে এটা সারা পৃথিবীতে বিলি করেছিল। এই বইটার মূল প্রতিবাদ হচ্ছে বাঙালিরা একটা খারাপ, বাঙালিরা ষড়যন্ত্রকারী, বঙ্গবন্ধু হচ্ছে খুবই খারাপ একটা লোক, ছড়িয়েছে সারা পৃথিবীর কাছে ছোট করা। একই কাজ করছে এবং বলছে যে একদিন বাংলাদেশ আবার, একদিন পাকিস্তান আবার ইউনাইটেড হবে। তো এই সেনা প্রধানদেরকে বিচারের আগেই দোষী সাব্যস্ত করে ফেলা, তাদেরকে অপরাধী বলে সমাজে চিহ্নিতকরণ, এবং এই বিচার জামাত শিবিরের যেই অ্যাক্টিভিস্ট ছিল তাজুল ইসলাম,
1998 সালে যার বিরুদ্ধে একটা মার্ডার কেস আছে রাজশাহী ইউনিভার্সিটিতে, ক্যাডার ছিল সিরাজুস সালেহিনের একজন অন্যতম ক্যাডার এই তাজুল ইসলাম, তাকে দিয়ে বিচার, একটা বড় ধরনের মেসেজ। আপনি বাংলাদেশে আর কোনো লয়ার পাইলেন না, আর কোনো আপনার লোক পেলেন না যে আপনার তাজুলকেই এনেছেন। তাজুলকে পিক করা হয়েছে। কেন পিক করা হয়েছে? মুক্তিযুদ্ধের যে অসমাপ্ত কাজ পাকিস্তানিরা করতে পারেনি, যেই দুইটা বই দেখালাম, যে একদিন আমরা আবার একত্রিত হব, ওই জুলফিকার ভুট্টো কিংবা টিক্কা খানের ভবিষ্যৎবাণী, সেটা সফল করবারই একটা মিশন। ফলে সেনাবাহিনীর অফিসারদেরকে অপমানটাকে আপনারা এইভাবেই দেখতে হবে যে এটা ফিয়ার অফ, কালচার অফ ফিয়ার, এটাকে গ্রো করবার একটা মিশন। দ্যাটস ইট। জি, মঞ্জুরুল হক, আপনার কাছে কি মনে হয় যে দেখুন, এই যে সাবজেল ঘোষণা করা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরের একটি ভবনকে, এটি কি ডক্টর ইউনূসের একটি পরাজয়? মানে এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি হয়তো সেনা সদস্যদেরকে পুলিশি হেফাজতে দেয়া হবে না, তাই তো? আমাকে বললেন? জি জি, মঞ্জুরুল হক, আপনাকে বলছি। হ্যাঁ, আচ্ছা, এখানে কতগুলো বিষয় আছে। প্রথম বিষয় হচ্ছে যে যখন এইটি আপনার জারি করা হয়, এই যে ওয়ারেন্টটি যখন জারি করা হয়, তখন সেখানে স্পষ্ট করে ওই ওয়ারেন্টের আগে একটি সংশোধনী আনা হয়েছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিচার করা হবে বা সেনাবাহিনীর চাকরিরত লোকদের বিচার করা যাবে, এই মর্মে কোনো কিন্তু ক্লজ ছিল না। একটি ক্লজ কিন্তু এখানে আনা হয়েছে। তো সেই ক্লজটি হচ্ছে, ধরেন আপনার যে ট্রাইব্যুনাল আইনের 1973-এর আইনের 20/C, এই আইনটি সংশোধন করা হয়েছে যে এখানে এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে চাকরিরত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধেও তারা ওয়ারেন্ট ইস্যু করতে পারে এবং তাদেরকে সাধারণ আইনে, সাধারণ আদালতে বিচার করতে পারে। এখন এই বিচারের বিষয়ে দুইটি ভাগ স্পষ্ট আছে। সেনাবাহিনীর যারা এক্সপার্ট, তাদের কেউ কেউ বলেছেন যে সেনা সদস্যদের যে বিচারের পদ্ধতি, যে কোর্ট মার্শাল, সেই কোর্ট মার্শালের বাইরেও সাধারণ পাবলিক কোর্টে এদের বিচার করা যেতে পারে। কিন্তু সাধারণত সেনাবাহিনীর কোনো সদস্য কোনো অপরাধ করলে সেই বিচারটি করা হয় সেনাবাহিনীর অধীনস্থ যে ট্রাইব্যুনাল, সেখানে, সেটি হচ্ছে কোর্ট মার্শাল। সেই কোর্ট মার্শালে আনতে গেলে, ধরুন আপনি পাবলিকলি আপনি মামলা করেছেন, সেই ব্যক্তিটিকে ওই আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে কোর্ট মার্শালে নিয়ে আসতে পারে। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সেনাবাহিনীর যে সদস্যরা 5ই আগস্টে সরাসরি ইউনূস সরকারকে বা এই জামাত শিবির এদেরকে সমর্থন করেছে, এই ষড়যন্ত্রকারীদেরকে সমর্থন করেছে, তারা ধরেই নিয়েছিল যে অন্তত এদের কাছ থেকে কোনোদিনই আমাদের কোন রকম কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের সমস্যা হবে যদি এই আবার প্রাক্তন সরকার আওয়ামী লীগ ফিরে আসে, তাহলে আমাদের সমস্যা হতে পারে। কিন্তু যাদের হয়ে তারা কাজ করেছিল, তাদের কাছ থেকে এই ধরনের সমস্যা আসতে পারে এটা যদি তারা আগে থেকে জানতেন, তাহলে সম্ভবত তারা কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেন বা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করতেন। তারা কিন্তু এটা গুণাক্ষরেও বুঝতে পারেন। তো এখন যেমন ধরুন যে ইকবাল করিম ভুইয়া সাহেব শেখ হাসিনা আমলের সেনাপ্রধান ছিলেন। তিনি তার অধীনস্থ অনেকেই হচ্ছে এই তথাকথিত আয়নাঘর এইসবের হোতা। তো তিনি হচ্ছেন আপনার গুম কমিশনে যে সবচেয়ে বোল্ড সাক্ষাৎকারটি দিয়েছেন এবং তিনি বারবার করে একটি জিনিস এস্টাবলিশ করতে চেয়েছেন যে এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। অর্থাৎ এই বিচারের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে, তাজুল ইসলামের চেয়েও বেশি আগ্রহী হচ্ছে এই সেনাপ্রধান, প্রাক্তন সেনাপ্রধান। কারণটা যাই হোক, আমরা সেই জায়গায় যাচ্ছি না। এখন এই যে দুইটি ধারা, একটি ধারা বলছে, সাধারণ আইনজীবীরা বলছে যে এটা সাধারণ আইনেও বিচার করা সম্ভব। একটা জিনিস খেয়াল করবেন, এখানে ও প্রত্যয় যুক্ত হচ্ছে, সাধারণ আইনেও বিচার করা সম্ভব। আবার সেনা কর্মকর্তাদের হয়ে এক আইনজীবীরা বলছেন যে এটি প্রধানত হচ্ছে সেনা অভ্যন্তরের আইনে বিচার করতে হবে, আর যদি একান্তই সেটা পাবলিকলি সাধারণ কোর্টে বিচার করতে হয়, সেক্ষেত্রে বিশেষ কিছু আইন লাগবে, যে আইনটি অর্ডিন্যান্সদের বলে তৈরি করা যায় না, যে আইনটি একমাত্র তৈরি করতে পারে হচ্ছে সংসদ যেহেতু এখন নেই, এখন দেশ চলছে হচ্ছে অর্ডিন্যান্সের উপরে। এখন কি হতে পারে? এখন সেনাবাহিনীর সামনে 3টি পথ খোলা। তারা প্রধানত 54 জন ব্যক্তিকে হাতকড়া পরিয়ে ট্রাকে করে পুলিশ নিয়ে যাচ্ছে,
তারা এই দৃশ্য সহ্য করতে পারবে না। যেটি নিজুম মজুমদার একটু বললেন যে সেনাবাহিনীর যে ব্রাদারহুডটি আছে, তাদের ভেতরকার যে 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 বন্ডিংটা, একজনের জন্য আর একজনের যে উদ্বিগ্ন হওয়া বা একজনের খুশিতে আর একজনের খুশি হওয়া, এই যে বন্ডিংটা, সেই বন্ডিংটার কারণে এবং চেইন অফ কমান্ড যেন ভায়োলেশন না হয়ে যায়, চেইন অফ কমান্ড যেন ভেঙে চুরে না পড়ে। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভাঙলে সেনাবাহিনী আর আনসারের মধ্যে বা পুলিশের মধ্যে বা পাড়ার মাস্তানের মধ্যে কোনো পার্থক্য থাকে না। চেইন অফ কমান্ড হচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে স্পর্শকাতর জায়গা। তো সেই চেইন অফ কমান্ডটি ভেঙে যাবে যদি এই 54 জন ব্যক্তিকে বা 30 জন বা 24 জন ব্যক্তিকে কোর্ট হাজতে তুলে নেয় হাত করা। সেই জন্য সেনারা কি করলেন, আগাম একটা ব্যবস্থা নিলেন, তাদেরকে হেফাজতে নিলেন। এটাকে জেলও বলছেন না, এটাকে গ্রেপ্তারও বলছেন না, এটাকে বলছেন তারা সেনা হেফাজত। হেফাজতে নিয়ে কি করলেন, তারা নিজেদের ভেতরেই একটা জায়গায় রাখলেন, তাদের পরিবার থেকে আলাদা করে। সেটিকে বলা হচ্ছে এখন সাবজেল, সাবজেল বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, সাবজেল বলার পরে তারা কি করলেন? তারা যে বক্তব্য দিয়েছেন গত পরশুদিন, সেই বক্তব্যের পুরোটা বক্তব্যে যাব না, আমি যদি নির্যাসটি বলি, সেই নির্যাসটি হচ্ছে যে গুম এবং খুনের সাথে সেনাবাহিনী জড়িত নয়। খেয়াল করুন কথাটা। তারা বলতে চাচ্ছেন যে কতিপয় সেনা সদস্য জড়িত থাকতে পারে, কতিপয় সেনা জেনারেল জড়িত থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী জড়িত নয়। সেনাবাহিনীর এতগুলো লোকের সাথে উপরে একসাথে ওয়ারেন্ট জারি করা মানে হচ্ছে টোটাল সেনাবাহিনীর উপরে ওয়ারেন্ট জারি করার শামিল, এটি তারা বলতে চাচ্ছে। আবার পরক্ষণে তারা বলছেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা যে ওয়ারেন্ট জারি হয়েছে আমরা চাই যে এর সুষ্ঠু বিচার হোক, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যা যা আমাদেরকে নির্দেশ করবে আমরা সেটি পালন করব। আরে বাবা, তাই যদি পালন করবেন তাহলে সিভিল লতে আছে 24 আওয়ার্সের ভেতরে আপনাকে আদালতে সোপর্দ করতে হবে যদি আপনি তাকে গ্রেফতার করেন বা কাস্টডিতে নেন বা সেনা হেফাজতে রাখেন। যেখানেই রাখেন আপনি 24 আওয়ার্স টাইম হচ্ছে আপনার বেঁধে দেওয়া। আর মিলিটারি অ্যাক্টে কি বলছে? মিলিটারি অ্যাক্টের আপনার 8ম অধ্যায়ের 74 ক্লজে বলা আছে যে যদি কোনো সেনা কর্মকর্তা অপরাধ করেন এবং তার বিচারের দাবি ওঠে এবং তার বিচারটি সঙ্গত হয়ে ওঠে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটিকে সেনা হেফাজতে এনে 48 ঘন্টার ভেতরে, 48টি ওয়ার্কিং আওয়ার, ছুটির দিন না, 48 ঘন্টার ভেতরে তাকে আদালতে সোপর্দ করতে হবে। এখন বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে, শুক্রবার শনিবার বাংলাদেশে বন্ধ, রোববার ছিল 48 ঘন্টা ক্রস করে গেছে। সেই 48 ঘন্টা ক্রস করার পরে যেন আর কেউ বলতে না পারে যে আপনারা তো ডিউ টাইমে তাদেরকে আদালতে হাজির করলেন না, সেই জন্য একটি সেনাবাহিনীর অভ্যন্তরে, ক্যান্টনমেন্টের অভ্যন্তরে একটি সেল করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে আপনার সাবজেল। এরপরে কি ঘটতে পারে? এরপর যেটা ঘটতে পারে সেটি হলো সেনাবাহিনীর পক্ষ থেকে যে একটি লয়ার প্যানেল থাকবে, সেই লয়ার প্যানেল এই আদেশটাকে চ্যালেঞ্জ করবে। এই আদেশ চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করার আগেই এই আদেশের যারা আদেশ দিয়েছেন তাদের ভেতর থেকে দুটি বক্তব্য এসেছে, খুবই সিগনিফিকেন্ট বক্তব্য। একটি বক্তব্য এসেছে প্রেস সেক্রেটারির কাছ থেকে, প্রেস সচিবের কাছ থেকে, আরেকটি বক্তব্য এসেছে তাজুল ইসলামের কাছ থেকে, যে বাজারে এরকম গুজব চলছে যে এরপরে নাকি আরো 100 জনের লিস্ট আছে, সেই 100 জনকে আমরা ওয়ারেন্ট পাঠাবো, অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবো। আসলে এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। তারা এটি বলছেন, ফেসবুকে বলছেন, সামাজিক মাধ্যমে বলছেন। কেন বলছেন? কোন ক্ষমতা বলে বলছেন? ধরুন এই 24 জন সেনা কর্মকর্তা আদালতে উঠে আরো 24 জনের নাম বললেন, তাহলে কি আপনি সেই 24 জনকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবেন না? পাঠাতে হবে তো। কিন্তু আপনি আগেই বলে দিচ্ছেন আর কাউকে পাঠাতে হবে না। তার মানে কি? তার মানে আপনি ভয় পাচ্ছেন, আপনি এই ওয়ারেন্টটি ইস্যু করে লেজে গোবরে পাকিয়ে ফেলেছেন, এখন আপনি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না। আপাতত এইটুকু হচ্ছে ইনস্ট্যান্ট, এরপরে আলোচনায় পরে আসবে। ধন্যবাদ। এমনিতে তাজুল ইসলামের কথাবার্তা একটু উন্মাদের মতো লাগছে কিনা, সরি আমি সেই শব্দটি ব্যবহার করলাম, কারণ তিনি বলছেন সেনাবাহিনী এই সদস্যদেরকে, তাদেরকে গ্রেফতার করার এখতিয়ার নেই সেনাবাহিনীর। তো সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েই মাঠে আছে, তাহলে উনি এই কথা কেন? ম্যাজিস্ট্রেসি ক্ষমতা লাগবে না, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ধরে নিন আপনি নেই। সেনাবাহিনী তার অধীনস্থ বাহিনীর যে কোনো কাউকে যে কোনো অপরাধে যে কোনো সময় তাদের আইনের হেফাজতে নিতে পারে, সেটা পাবলিক জানবেও না। এবং তার চাকরিচ্যুত হতে পারে, তার কোর্ট মার্শালে তার ফাঁসি হতে পারে, সেটিও পাবলিকলি আসার কথা না, নিয়ম নেই পাবলিকলি। বলছে কেন? উনি বলছেন উনি জানেন না তাই বলছেন, বা উনি একটু বেশি জানেন সেই জন্য হয়তো বলছেন।
তো এখন উনি হয়তো কিভাবে এক করম বেশি জানেন। দিতে পারে নিজু মজুমদার, যে কেউ হ্যাঁ। চাইলেই নিজের মনের মতো করে আইনের ব্যাখ্যা দিতে পারে, এখন পরিস্থিতি কি এরকমই? তাজুলের আদালত এটা, তাজুলের আদালতে সেটা তাজুলের আদালতে সেটা সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, একটু আইনগুলো আমি পর্যায়ক্রমে আপনাকে বিশ্লেষণ করি, তাহলে আপনি বুঝবেন যে বিচার হতে পারে কি পারে না। আমি এর আগে একটা টকশোতে আমি খুবই রিফিউজ করেছি যে আইন নিয়ে কথা না বলার জন্য, কারণ আমি 5ই অগাস্টের পরে এখন পর্যন্ত অদ্যবধি পর্যন্ত বাংলাদেশে কোনো কিছুই সংবিধান অনুযায়ী হচ্ছে না। ফলে আইন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, তাহলে অ্যাপারেন্টলি বা প্রাইমা ফেসি এটা মনে হতে পারে যে এখানে আইনের প্রয়োগ আছে, ঠিক মতো হচ্ছে না, বা ওইটা হওয়া উচিত এইটা হওয়া উচিত। তার মানে আমি এই পুরো রেজিমটাকে স্বীকার করে নিচ্ছি। সেই কারণেই এই অবৈধ ইউনূসের সময় যা আইনি ঘটনা ঘটেছে, আমি অবলীলায় সেটাকে শুরুতেই বলি আইনি ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল। আচ্ছা, আমি আপনাকে কিছু আইনি পয়েন্ট দেখাচ্ছি, তাহলে আপনি বুঝবেন। ফার্স্ট অফ অল, গতকালকে তাজুলের একটা বক্তব্য আমি দেখেছি। সে যেটা বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যখন এই গুম নিয়ে এগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল, তখন আপনার তাজুল বলছে যে আমরা এটা প্রেক্ষাপট বর্ণনা করেছি, এই পুরো ঘটনাটা কিভাবে আসলো সেটা আমরা 1972 থেকে 75কে ভালোভাবে বর্ণনা করেছি। অর্থাৎ বাংলাদেশের 54 বছরের ইতিহাসে শুধু আছে 1972 থেকে 75, 1996 থেকে 2001, আর 2009 থেকে 2024 সালের 5ই অগাস্ট পর্যন্ত হচ্ছে এই গত 54 বছরে এই পিরিয়ড গুলাই হচ্ছে প্রেক্ষাপট। তাজুলের কাছে প্রেক্ষাপট বর্ণনা করার জন্য এই 3টা পার্টিকুলার পিরিয়ড আছে। আচ্ছা, নাম্বার 1, আমি আপনাকে যে শুরুতে দ্য গ্রেট ট্র্যাজেডি এবং বাংলাদেশ পেপারস, দুটি পাকিস্তান থেকে প্রকাশিত গ্রন্থ কেন দেখিয়েছি জানেন? এই কারণে দেখিয়েছি যে পাকিস্তানিরা বারবার বলেছে আমরা ফিরে আসব, আমরা আবার আসব। তাজুলের মাধ্যমে ওরা তো একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে, তাজুলরা ওই ফিরে আসার প্রতীক। অর্থাৎ আমাদের যে রাজনৈতিক মতাদৈত্য বা আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলোর ভেতরে রাজনৈতিক সহিংসতা, সেটারই সম্পূর্ণ সুযোগ নিয়েছে এই পাকিস্তানি জামাত শিবির। এই যে গ্রেনেড হামলা, তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ট করে ফেলা বিএনপি আমলে, বাংলাদেশে স্থায়ীভাবে রাজনৈতিক ধ্বংসপ্রাপ্ত হওয়া, এই সমস্ত কিছু, আর বিএনপির ক্রমাগতভাবে জামাত তোষণ, জামাতকে প্রমোট করা, পেট্রোনাইজ করা। আজকে জামাত সবার ঘাড়ে বন্দুক রেখে মূলত বিচার করছে ইনস্টিটিউশনকে, নট কোনো অফিসারকে। মাথায় রাখবেন, নাম্বার 1, এই জায়গাটা প্রথমেই আমার বলার প্রয়োজন আছে। এবার আমি কোর আইনে ঢুকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আমাদের সংবিধানের 35-এর 1 বলে রেট্রোস্পেকটিভ ইফেক্ট আপনি দিতে পারবেন না। অর্থাৎ আপনার কোনো মন চাইলো, আপনার ধুম করে আপনি একটা মনে হইলো যে আরে এখন একটা নতুন আইন বানায়, এটার আমি ঢুকা দেই এটার ভেতরে। এর আগে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্টে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে সেটার বিরুদ্ধে আমরা অ্যাপিল করতে পারতাম না, প্রসিকিউশন, সেইটাকে চেঞ্জ যখন করা হয়েছে, তখন এই মানে 20-এর 1 মনে হয় চেঞ্জ করা হয়েছিল, তখন এই তাজুল ইসলামরা সারা পৃথিবীময় বলেছে যে এটা ইলিগাল ইলিগাল ইলিগাল, বারবার বলেছে। আজকে কি ওই একই তাজুল ইসলাম বিচার, তারা যেটাকে বলছে বিচার, সেটা চলাকালীন অবস্থাতে অধ্যাদেশ দিয়ে আইন পরিবর্তন করছে? খেয়াল করে দেখেছেন? মাত্র 1টা বছর আগে যে লোকটা বলতো যে এরকম বিচারের সময় আইন চেঞ্জ করা যাবে না, সেই লোকটা ওই একই কাজ করছে, একই সেম কাজ করছে। আমাদের আর্গুমেন্টটা কি ছিল? আমাদের আর্গুমেন্টটা ছিল সিম্পল, যে আমরা আপিল করার ক্ষমতা ছিল না, আমরা আপিল করার ক্ষমতা এনেছি। আর তারা এখানে অ্যাড করেছে কি? ইলেকশন করতে পারবে না। কোন ইলেকশন করতে পারবে না আপা? এই মামলাতে যদি কারো বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়, বিচারের প্রমাণের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আপনার বিরুদ্ধে একটা অ্যালিগেশন আনা হয়েছে, ওই অ্যালিগেশনটার সত্যতা আইন শৃঙ্খলা বাহিনী খুঁজে পেয়েছে, এখনো আদালতে প্রমাণিত না। এই যে খুঁজে পেল, এই খুঁজে পাওয়ার জন্যই আপনি অপরাধী। অর্থাৎ আইনের
সবচাইতে জরুরি ব্যাপার হচ্ছে ইকুয়ালিটি অফ আর্মস। এটাকে আমরা আইনের ভাষাতে বলি ইকুয়ালিটি অফ আর্মস থিওরি। আপনি গুগল করলে বুঝবেন জিনিসটা কি। এটার মানে হচ্ছে যে উভয় পক্ষকে আপনি সেম ভাবে ইকুইপ করছেন। তাহলে আমরা একটা লিগ্যাল থিওরি যদি এখানে অ্যাপ্লাই করি, যেটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন, যেটা আমরা ইউকেতে ল প্র্যাকটিসের সময় ইমিগ্রেশন লয়ের ক্ষেত্রে এটা অরহ ব্যবহৃত হয়। এই লেজিটিমেট এক্সপেকটেশন থিওরি ব্যবহার করে আমরা ইজিলি বলতে পারি যে একজন আর্মি অফিসার জানতেনই না যে এই ধরনের ব্যাপারে যে তাকে সিভিল কোর্টে ডাকতে পারে, তার ওই ধরনের কোনো এক্সপেকটেশনই ছিল না, কারণ সে জানে হি অর শি ইজ অপারেটেড বাই আর্মি অ্যাক্ট 1952 নাম্বার 1। তাহলে আর্মি অ্যাক্ট 1952 অনুযায়ী যদি, এর মধ্যে একটা কথা বলে রাখা ভালো যে একজন সেনাবাহিনীর অফিসার কি অপরাধ করতে পারেন না? পারেন। একটা সেনাবাহিনীর অফিসার কি কোনো অন্যায়ের তার বিচার হবে না? হবে। আমাদের সংবিধানই তার জন্য আলাদা আইন করে দিয়েছে। is our constitution, our lawmakers, our parliament, and where this parliament derives from the people elected those people in 1972. So obviously পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনীর অফিসারদের বিচার হবে সেনা আইন বা আর্মি অ্যাক্ট 1952 তে। এখন অধ্যাদেশ জারি, আমাদের 93 এর 2 অনুচ্ছেদে সংবিধানের বলা রয়েছে যে অধ্যাদেশ একটি আইন নয়। এই অধ্যাদেশ আইন তখনই হবে যখন সংসদ অধিবেশন হবে, সংসদ অধিবেশনে সেটি পাশ করা হবে, তখন সেটি আইনে পরিণত হয়। আমরা জানি যে ইনডেমনিটি অধ্যাদেশ যেটা আমরা দেখেছি 1975-এ, সেটি আইনে প্রণীত হয়েছে কখন? আইনে প্রণীত হয়েছে 5 এপ্রিল 1979 সালে, যখন 5th অ্যামেন্ডমেন্টটা যেই পার্লামেন্টে আনা হয়েছিল। অর্থাৎ আমার কাছে সেটিও আছে, এই যে পার্লামেন্ট সেশনের যে বইটা আছে 1979 সালের 5th অ্যামেন্ডমেন্টের সময়, এই পুরো পার্লামেন্ট সেশনের মধ্যে ওইটাকে আনা হয়েছিল, যদিও সেটি পরবর্তীতে ইলিগাল বিবেচিত হয়েছে। আচ্ছা, আপনাকে যদি আমি এই ডকুমেন্টেশনটার কথা বলি, তাহলে আমাদের পার্লামেন্ট কোথায়? অধ্যাদেশ দিচ্ছে কে? সবচাইতে বড় ব্যাপার হচ্ছে এক্সিকিউটিভ। আমি যদি জুডিশিয়ারিকে যদি ধরি, এই জুডিশিয়ারির একটা ধরি, যে এই জুডিশিয়ারির যে হেড অফ দ্য জুডিশিয়ারি হচ্ছে জাস্টিস রিফাত। আপনি জেনে থাকবেন যে রিফাত একজন সমকামী। যাক, সেই প্রসঙ্গ বাদ দেই, কিন্তু কথা হচ্ছে এই যে রিফাত আপনার জাস্টিস হয়েছে, সে কিভাবে জাস্টিস হয়েছে? জাস্টিস হওয়ার একটা সরকারি প্রক্রিয়া আছে। আমরা দেখেছি সাদিক কাইয়ুম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে হচ্ছে এই যে মাসুদ, এরা গিয়ে আদালতে মব তৈরি করলো এবং বলল ওবায়দুল হাসান শাহিন এবং অ্যাপিলেট ডিভিশনের সমস্ত বিচারপতিকে পদত্যাগ করতে হবে। তারা ভয় পেয়ে পদত্যাগ করলেন দুপুর 2টায়। বললেন 6টার ভেতরে প্রধান বিচারপতিকে, এই রিফাতকে প্রধান বিচারপতি দিতে হবে। তাদের কথা অনুযায়ী রাষ্ট্রপতি তো এখন ঠুটো জগন্নাথ, ওই আসিফ নজরুলের মাধ্যমে আপনার প্রধান বিচারপতি নির্বাচিত হলো। তাহলে দেখেন, এই ক্যাঙ্গারু জুডিশিয়ারি আবার বিচার করছে কে? যেই লোকটা জাস্ট 12 মাস বা 13 মাস আগে সে ডিফেন্সের লয়ার ছিল, যে বলে এসেছে এই আইন মানি না, এই আইনে ত্রুটি আছে, এই আইনে অমুক হয়েছে তমুক হয়েছে। 2010 থেকে বিচার শুরু হওয়ার পর থেকে তাজুল ইসলাম 2024 সাল, 2010 থেকে 10, প্রায় 14-15 বছর ধরে একই কথা বলে গেছে। আজকে এই আইন তার মধু হয়েছে। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বললাম? আর্মি অ্যাক্ট 1952 আন্ডারে এই বিচার সেনাবাহিনী করবে। আচ্ছা, অধ্যাদেশ কোনো আইন না, তাও বললাম। আমি এটাও বুঝালাম যে এই অধ্যাদেশ জারি করবার কোনো এখতিয়ার এই অবৈধ সরকারের নাই। আমি যখনই বলছি দিস ইজ ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ শুরুতেই বাতিল, তখন আর ফার্দার কোনো কোশ্চেন আসবেই না। কেননা আমাদের ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেডের যেই মামলাটা, যেটাকে আমরা 5th অ্যামেন্ডমেন্ট বাতিলের আইন বলি, 5th অ্যামেন্ডমেন্ট বাতিলের আইন কোথায় রেখেছি এগুলা একটু দেখে বলি। এই যে 5th অ্যামেন্ডমেন্ট বাতিলের যে আইনটা আছে, পড়ে শোনাতে পারলে খুব ভালো হতো। এইটার ভেতরে পরিষ্কারভাবে জাস্টিস তোফাজ্জল বলেছে, পরিষ্কারভাবে বলেছে যে অসাংবিধানিক পন্থাতে কোনো গভর্নমেন্ট কনস্টিটিউট করলে দ্যাটস নট গভর্নমেন্ট এট অল।
আসমা জিলানির কেস এসেছে, সেখানে হ্যান্স কেলসেনের আলোচনা এসেছে, সেখানে জুলিয়াস স্টোনের আলোচনা এসেছে, সেখানে বিখ্যাত বিখ্যাত সমস্ত মামলা এসেছে, পাকিস্তান আদালতের মামলা এসেছে, এবং ইস্কান্দার মির্জা অসংখ্য, ওই যে ইস্কান্দার মির্জার আমলে বিয়ের ঘটনা নিয়ে ওই আসমা জিলানির মামলা। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে ফিফথ অ্যামেন্ডমেন্ট আপনাকে পরিষ্কারভাবে বলে দিয়েছে মোশতাক, জিয়া এবং সায়েম তাদের শাসনামল অবৈধ। যেই লিগাল আর্গুমেন্টে, যেই লিগাল থিওরিতে ওটা বাদ হয়েছে, ইউনূসের আমল সেই একই থিওরিতে বাদ। যেটা আমরা দেখেছি ইনডেমনিটি অধ্যাদেশের মামলার সময় অ্যাপিলেট ডিভিশনে একজন লয়ার বলেছিল যে ইনডেমনিটি অধ্যাদেশ তো শুরুতেই আদালত পার্লামেন্ট এটা কেন বাতিল করতে হবে, এটা তো ভয়েড অ্যাব ইস্যু। তখন অ্যাপিলেট ডিভিশন একটা ধমক দিয়েছিল। অ্যাপিলেট ডিভিশন বলেছে ওয়েল, এটা হতে পারতো আলাদা আর্গুমেন্ট যদি না পার্লামেন্ট এটা পার্লামেন্টে বাতিল করতো। যাই হোক, ওই সময় আমার মতামত বরাবরই ছিল যে ইনডেমনিটি অধ্যাদেশটাও পার্লামেন্ট বাতিল করার কোনো দরকার ছিল না, এটা এমনিই বাদ। ওইটাও আমার কাছে আছে, এই মুহূর্তেই আছে আসলে ওই ইনডেমনিটি অধ্যাদেশের, ওইটা আমার কাছে ধরা। কিন্তু আমার যেখানে আর্গুমেন্টের যে জায়গাটা হচ্ছে, ফার্স্ট আর্গুমেন্ট, যেই 22 জন সেনা সদস্য বা 24 জন সেনা সদস্য বা যতজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে একটি এক্সটেন্ডেড অধ্যাদেশের মধ্য দিয়ে। আমাদের যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেটি এইভাবে অধ্যাদেশের মধ্য দিয়ে হয়ে এটা সম্ভব না। ইট হ্যাজ টু পাস ইন পার্লামেন্ট, নাম্বার 1। নাম্বার 2, ফৌজদারি কার্যবিধির 197 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় তাহলে গভর্নমেন্টের পারমিশন নিতে হবে। হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট? নাম্বার 2। নাম্বার 3, আর্মি অ্যাক্ট 1952 আন্ডারে তাদের বিচার হতে পারে যদি কেউ অপরাধ করে অভিযোগ আসে। সুতরাং এটাও হবে না। এবং ফোর্থলি, যে আমাদের যে অধ্যাদেশ কি আইন না, এটা কে বলছে? এটা বলছে 93(2). সুতরাং আমি যদি এই সমস্ত কিছুকে অ্যাপ্লাই করি, এই যে লিগাল যা জার্গন তথ্য আপনাকে দিলাম, তার কোনোটাই এখানে অ্যাপ্লাই হয় না, এটা একটা অবৈধ। এবং অন টপ অফ দ্যাট প্রিজাম্পশন অফ ইনোসেন্স ব্রিচ করা হয়েছে। ওয়্যার ইজ আইসপিআর নাও? আমাদের ওয়াকারুজ্জামান সাহেব কিংবা হাকিমুজ্জামান সাহেব, যিনি মেজর জেনারেল পদে থেকে সেদিন একটা সংবাদ সম্মেলন করেছে, রাজুতে যে এই অফিসারদেরকে অপমান করা হচ্ছে, জুতাপেটা করা হচ্ছে, অর্থাৎ তাদেরকে পাবলিকলি ডিফেম করা হচ্ছে, সেনাবাহিনীর মতামতটা কোথায় এখানে? আপনি জানেন, সেনাবাহিনীর আজকে একটা অফিসার আমাকে ফোন দিয়েছিল ভোরে। সে বলেছে যে আমি এই স্যারের আন্ডারে কাজ করতাম, আমি স্যারের ছিলাম, একজনের নাম বলেছে আমাদের ভেতরে আগুন জ্বলছে স্যার, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলবো। এবং আপনাকে আমি একটা কথা বলি, আমি আপনাদের জন্য একটা ফুড দিয়ে যাই, এই ফুডটা আপনারা চিবান। এখন মাথার হুকুম ছাড়া লেজ কি নাচে? মাথা যদি বেকারুজ্জামানকে ধরি আর যদি লেজ ধরি তাজুল, নাও পাজল মিলান। আমার বলার আছে। জি, এখন আপনি এই জার্গন দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যায় না। টিকটিকির লেজ কেটে দিলেও টিকটিকির লেজটা অনেকক্ষণ লাফাতে থাকে, ফলে ওটা দিয়ে বলা মুশকিল। অনেকেই বলছেন যে কি হচ্ছে, অনেকে এটা হিসাব মেলাতে পারছেন না। মঞ্জু ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে দেখুন, এই যে সরকারের অনুমতি নিতে হবে এই ক্ষেত্রে মামলা করার জন্য, তাই না? সেই অনুমোদনটা সরকারের কোন অংশের? মানে আইন মন্ত্রণালয়ের, মানে আসিফ নজরুলের অনুমোদন লাগবে, তাই তো? তো সেটা কি তাহলে তাজুল ইসলাম নেয়নি? আবার আপনি যদি দেখেন, এখন যেহেতু ক্যান্টনমেন্টের একটি ভবনকে সাবজেল ঘোষণা করা হয়েছে, ফলে তাজুল ইসলামের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় যে তিনি ধারণাই করতে পারেননি, তার কোনো বিন্দুমাত্র ধারণাই ছিল না যে ক্যান্টনমেন্টের ভিতরে একটা সাবজেল ঘোষণা করা হতে পারে। এই যে গ্যাপ গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলি বা কিসের ইঙ্গিত? কোন অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, এবং তাজুল ইসলাম কেন জানেন না যে ক্যান্টনমেন্টের ভেতরে সাবজেল ঘোষণা করা হচ্ছে? আচ্ছা, এর উত্তরে কথা বলতে গেলে আসলে রিপিটেশন হবে, শুনতে ভালো লাগবে না। এর আগেও আমরা আলোচনা করেছি, একটু আগে নিজুম মজুমদার এই কথাটি বললেন, সেটা হলো যে আমি আমার প্রয়োজনে আপনার খারাপ জিনিসগুলো ব্যবহার করব, আমি আমার প্রয়োজনে আপনার ভালো জিনিসকে খারাপ বলব।
তো শেখ হাসিনা সরকার চলে গেছে, শেখ হাসিনা সরকারের সবকিছু খারাপ বলা হচ্ছে, A to Z 100% খারাপ। কিন্তু সেই আইন যে করে গেছিল শেখ হাসিনা সরকারের আমলে, সেই আইনের খারাপ আইন যেগুলো আছে তাদের ধারণায় সেই আইনগুলো খারাপ ছিল, কিন্তু সেই খারাপ আইনকে তারা এখন এক একটা টুলস হিসাবে ব্যবহার করছে। আমি এই কথাটি গত 8-10 মাস ধরে বলে এসেছি যে দে হ্যাভ মেনি টুলস ইন দেয়ার হ্যান্ড। তো এই টুলস গুলো কাদের? আপনি আওয়ামী লীগের কোনো কিছু পছন্দ করলেন না, শেখ হাসিনার পছন্দ করলেন না, আপনি সংবিধানকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন আলী রিয়াজকে দিয়ে। হয়রাজ সেই সংবিধানের যে যে জায়গায় আপনার সুবিধার মতো পয়েন্ট আছে সেগুলোকে আপনি পিক করছেন। এই সময় আবার কোন সোকল্ড লিবারেল বা নিরপেক্ষ আইনবিদ বা নিরপেক্ষ বিচারপতি বলছেন না যে আপনারা টোটাল সংবিধানটাই যেখানে ছুঁড়ে ফেলে দিচ্ছেন সেখানে সংবিধানের এই সুবিধাজনক অবস্থানগুলোকে আপনারা পিক করছেন কিসের জন্য? প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। খুব সহজ একটা উত্তর, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমি আপনার শেখানো কায়দাটা ব্যবহার করব, আর বাকি সব সময় আমি আপনার শেখানো কায়দাগুলোকে, আপনার সমস্ত কিছুকে আমি কন্ডেম করে দেব। কিন্তু আমার যখন প্রয়োজন হবে তখন আমি আপনার ওই পয়েন্টগুলোকে দিয়েই আপনার দেওয়া শিক্ষাটাকে কাজে লাগিয়ে আমার স্বার্থ হাসিল করবো। এটা ভেরি সিম্পল ব্যাপার। এখন তাজুল ইসলাম সাহেবের পূর্বানুমান এতটা ছিল না যে সেনাবাহিনী এইটাকে এই করতে পারে। তাজুল ইসলাম সাহেব বিশাল আইনজ্ঞ হতে পারেন, তিনি একদম সবকিছু ল মুখস্থ করে ফেলতে পারেন এবং 15 বছর 14 বছর ধরে এই যুদ্ধ অপরাধীদের পক্ষে উনি সওয়াল জবাব করে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছে কন্ডেম করার জন্য, অর্থাৎ ডিনায়েল। তো লতে ডিনাইল থিওরি খুব বেশি কাজ করে না। আপনি কক্সবাজারে একটা ছেলে খুন করেছে, তার বিচার হয়নি, কিন্তু আপনি ঢাকাতে খুন করলে আপনার ফাঁসি হয়ে গেল, আপনি কখনো রেফারেন্স দিতে পারবেন না যে ওর ফাঁসি হইল না কেন, তাই না? এটা হচ্ছে কোর্টের একটা কমন ল, যে আপনি আরেকজনের বেকসুর খালাসকে আপনি ইউজ করতে পারেন না আপনার পক্ষে, বা আরেকজনের বিনা অপরাধের যে শাস্তিটাকেও আপনি ইউজ করতে পারেন না আপনার আইনের প্রয়োজন, ইউজ করা যায় না। কিন্তু তাজুল ইসলাম সাহেব ভাবতেও পারেননি যে সেনাবাহিনী তাদের ভেতরে এরকম একটি অস্থায়ী কারাগার বানাবে বা সাবজেল বানাবে এবং তাদেরকে ডিউ টাইমে দেবে বলে এখন পর্যন্ত আমি বিশ্বাস করি না। 22 তারিখের ভেতরে দেওয়ার কথা, সোপর্দ করার কথা আদালতের সামনে, সেটা তো করবেই না। ওই 21 যাদেরকে ধরেছে 15 জনকে, সেই 15 জন যে আদৌ 15 জনকে ধরেছে এই মর্মে কোনো ফুটেজ বা এই মর্মে কোনো নাম উল্লেখ পর্যন্ত এখন পর্যন্ত আসেনি যে কাদেরকে কাদের ধরা হয়েছে। শুধুমাত্র যে কবির সাহেব চলে গেছেন এই বিষয়টি চাউর করা হয়েছে বিভিন্নভাবে, গুজব আকারে হয়েছে, তারপরে এমনি মানুষ কথা চলে বলেছে যে তাকে সেনাবাহিনীর লোকজন, হাকিমুজ্জামান তো বলেছেন, হাকিমুজ্জামানও বলেছেন তিনি নিখোঁজ, তিনি তামাবিল সীমান্ত দিয়ে পার হয়ে গেছে সেনাবাহিনীর সহায়তায়, সেনাবাহিনীর গাড়িতে, তার অধীনস্থ কর্মকর্তাদের অধীনস্থ অফিসারদের সহায়তায়, এত সব বলেননি। অভিযুক্ত অফিসারদের যে আটক করা হয়েছে কিংবা আমি বলবো অ্যাটাস্ট করা হয়েছে যে, সেটি কিন্তু হাকিমুজ্জামান বলেছেন। হাকিমুজ্জামান বলেছেন তাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়। সেনা হেফাজত মানে হচ্ছে তাদের পরিবার থেকে আলাদা করে একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়েছে। ইট ইজ টু বি কারাগার, ইট ইজ টু বি এ সাবজেল, ইট ইজ টু বি এ আপনার ক্লাব, রাইট, ইট ইজ টু বি এ কমন রুম। দেখুন তো, একজন অফিসার তাকে মাত্র 2 দিন আগে একটি দেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত দেওয়া হয়েছে। আমি জানি না আপনারা নিশ্চয়ই খবরটি জানেন হয়তো। একজন অফিসারকে মাত্র 2 দিন আগে একটি দেশের রাষ্ট্রদূত, এই অভিযুক্তদের মধ্য থেকে একজনকে দেওয়া হয়েছে। তাহলে মানে হঠাৎ করে কি অভিযোগ নাজিল করা হয়েছে? যদি আগে জি, এটা আমার কাছে যেটা মনে হয় যে সেটা যে একটা হলো যে গভীর ষড়যন্ত্র, তাদের হচ্ছে সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে হবে, এদের কোমর ভেঙে দিতে হবে, এদের ভেতরে আমাদের পক্ষে যারা আছে তাদেরকেও ভেঙে দিতে হবে, আমাদের বিপক্ষে যারা তাদেরকেও ভেঙে দিতে হবে। ওভারঅল সেনাবাহিনীকে ছন্নছাড়া করে দিতে হবে, ডিমোরালাইজ করে দিতে হবে। এটা করে দেওয়ার পরে কি হবে? সেনাবাহিনী শূন্য একটা অবস্থা হবে, যেটা পুলিশ শূন্য অবস্থা হয়েছে। পুলিশ শূন্য অবস্থাটা আমি বিশ্বাস করি না কোনোভাবেই, কারণ পুলিশ হচ্ছে যে জায়গাটায় পুলিশের দরকার হয় ক্রুর হওয়ার জন্য, ব্রুটাল হওয়ার জন্য, পুলিশ সেখানে অবশ্যই ব্রুটাল হয়। এই যে কালকে যে পরশুদিন থেকে যে শিক্ষকদের ধর্মঘট শুরু হয়েছে, আমি আজকেও একটা ভিডিও দেখলাম, এক শিক্ষককে সবার সামনে থাপ্পড় মারলো একটা পুলিশ অফিসার, তাই না? তো এই যে পুলিশের যে ব্রুটালিটি শিক্ষকদের উপরে, নার্সদের উপরে, আনসারদের উপরে, অর্থাৎ যারা যারা তাদের দাবি দাবা দিয়ে যাচ্ছেন সেখানে পুলিশ কিন্তু ব্রুটাল।
আর যেখানে জনসাধারণ ভিকটিম হচ্ছে, জনসাধারণ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাটায় পুলিশ কিন্তু নিউট্রাল। সেখানে পুলিশ বলছে যে আমাদের শক্তি নেই, অমুক নেই। ঠিক এরকম একটা জায়গায় সেনাবাহিনীকে নিয়ে যেতে চাচ্ছে তারা, যেখানে সেনাবাহিনী তাদের প্রয়োজনে ব্রুটাল হবে, আবার জনগণের প্রয়োজনে নিষ্ক্রিয় হবে। সেই নিষ্ক্রিয়তার সুযোগে সেখানে একাধিক গেম তারা খেলতে পারে। কি গেম খেলবে সেটা আমি এখনই বলতে চাচ্ছি না। তারা একাধিক গেম খেলতে পারে সেনাবাহিনীর ওই নিষ্ক্রিয়তার সুযোগটা নিয়ে। এটা হলো তাদের একটা মাস্টার প্ল্যান। এখন সেই প্ল্যান অনুযায়ী সবকিছু চলবে। সেনাবাহিনীর সদস্যরা তো ঘাসে মুখ দিয়ে চলেন না। তারা এক একজন অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু হয়ে যখন লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল পর্যন্ত হয়, কতগুলো ট্রেনিং এর মাধ্যমে, কতগুলো বিদেশ সফরের মাধ্যমে এবং কতগুলো ডিপ্লোমার মাধ্যমে যে হয়, সেই খবর তাজুল ইসলাম সাহেব সম্ভবত রাখেন না। রাখলে তিনি এই যে চাপানুতর টাইপের খেলা, এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতেন না। গেম এখনো অনেক বাকি। জি, নিজুম মজুমদার, আপনি বলছিলেন যে মাথা না নির্দেশ দিলে তো লেজ নড়ে না, তাই না? কিন্তু আমরা কি মাঝখানে মাঝখানে অনেকগুলো গ্যাপ দেখতে পাচ্ছি না? আপনার কি মনে হয় না যে সেনাবাহিনী যেহেতু এই মানে এই তাজুলের কোর্টে তাদেরকে হস্তান্তর করবে না দেখেই ব্রিফিংটা করা হয়েছে, সাব জেল ঘোষণা করা হয়েছে, রাইট? তাদেরকে, তাদের অফিসারদের গায়ে যেন কেউ টোকাটিও দিতে না পারে, সেজন্য সব প্রস্তুতি তারা গ্রহণ করে নিয়েছে এরই মধ্যে। আপনার পলিটিক্যাল খেলাধুলা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বুঝলেন? সেটা হচ্ছে যে আপনি চোখে যা দেখেন, আসলে আপনি তা দেখেন নাই, ঘটনা আসলে অন্য। তাজুলের মতো একটা ছ্যাচরা, ধরেন আমি যদি র্যাঙ্কিং করি বাংলাদেশের লয়ারদেরকে, তাজুলকে আমি ধরেন আমি আসলে কোনো ক্লাসের মধ্যে রাখবো না উকিল হিসেবে। আমি টু বি অনেস্ট উইথ ইউ, জামাতের হয়ে সে কেস লড়েছে, এই করেছে, আব্দুর রাজ্জাকের সাথে সাথে ছিল। এই এই লোকটির ঘাড়ে কিন্তু মাথা একটাই, আপনাকে মাথা রাখতে হবে। সেনাবাহিনীর 22 জন 25 জন অফিসারের কাছে সে গ্রেফতারি পরোয়ানা সে পাঠাবে, এত বড় একটা স্টেপ নিবে, আর কারোর সাথে কোনো আলাপ আলোচনা করে নাই। আমি আসলে সত্যি কথা বলতে আমি আসলে এমন কোনো মন্তব্য করতে চাই না যে মন্তব্যে প্রবলেম তৈরি হোক, কিন্তু আমার কাছে এটাও দেখার বিষয়। আমি একটুখানি ইন্টারাপ্ট করছি এখানে, আপনার কথা যদি ধরেও নেই, তাকে একটা বেনিফিট অফ ডাউট দেন। হ্যাঁ, ধরেন তিনি নিজে নিজেই সিদ্ধান্ত নিয়েছেন, রাইট? যদি এটা দেন, সেটা কি, দেখুন, যেই অফিসারকে মাত্র কদিন আগে, মাত্র 2 দিন আগে, 1-2 দিন, মাত্র 2 দিন আগে যেই অফিসারটাকে রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়, রাষ্ট্রদূত তো চাইলেই তাজুল ইসলাম নিয়োগ দিতে পারবে না, রাষ্ট্রদূত তো চাইলেই অন্য কেউ নিয়োগ দিতে পারে, এটা প্রধান উপদেষ্টার থেকে নির্দেশনাটাই যাবে, রাইট? তাহলে মাত্র 2 দিনের মধ্যেই তো তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হলো না, আগে থেকেই এর প্রস্তুতি ছিল, অনুমতি নিতে হয়েছে অনেকগুলো। আপনি প্ল্যাকার্ড এবং ফেস্টুন এক রাতের মধ্যে এইভাবে তৈরি করে ফেলা যায়? সেটা আপনি বানায় ধরেন না, যায় না তো। সেই জন্য আমি বললাম যে তাহলে ব্যাপারটি কোথা থেকে ঘটছে? প্রধান উপদেষ্টা জানেন না, সেনাপ্রধান জানেন না, নাকি তাজুল জানেন না? গ্যাপটা কোন জায়গাটা? মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে শুরুতেই যে কথাটা বলেছি, এলিয়েনেশন বা বিচ্ছিন্নতা। অর্থাৎ আপনি একটা ইনস্টিটিউশনকে যখন আপনি ভাঙতে চান, তখন ওই ইনস্টিটিউশনের ভেতরে যে ব্রাদারহুডটা আছে ওইটাকে আপনি চ্যালেঞ্জ করবেন। এই চ্যালেঞ্জের কাজটা বাইরে থেকে হবে না, এটা ভেতর থেকে হবে। আমার কাছে মনে হয়েছে, মানে আমি যেভাবে মনে করি যে ওয়াকারুজ্জামানকে কোনো না কোনো একটা পক্ষ এইটা বোঝাতে চেয়ে থাকতে পারে যে লিসেন, আলটিমেটলি তো তোমার উপরে সবচেয়ে বড় চার্জ আসলে কার বিরুদ্ধে চার্জ আসবে? তার বিরুদ্ধে চার্জ আসবে। সো ইউ উইল গেট এ সেফ এক্সিট, ইউ উইল বি ফাইন, কিন্তু তুমি অন্যদের দায় কেন নিবা? যদি তাকে এটা বোঝানো হয় এবং সে যদি বেকুব নাম্বার 1ও ধরে রাখলাম যে সে বাংলার সবচেয়ে বড় বেকুব, হুইচ ইজ নট, তো তাকে যদি এই বোঝানো হয়ে থাকে, সেটা একটা 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 থটস হতে পারে যে লুক, এতে করে তোমার একটা স্বচ্ছতা থাকবে, তোমার একটা ডিগনিটি থাকবে, এন্ড সেফ এক্সিট পেতে তোমার সুবিধা হবে। নাম্বার 1 থট। নাম্বার 2, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইফ সাহেব আছে, যার বিরুদ্ধে ওয়াকারুজ্জামানের ব্যাপক রাগ। আই নো দ্যাট, কারণ সেনাপ্রধান হওয়ার দৌড়ে জেনারেল সাইফ এবং
ওয়াকারুজ্জামান, এই দুজনের একটা ছিল, একটা প্রতিযোগিতা ছিল, যেই জায়গাতে আপনার অনেক অনেক ঘটনা, আমি আসলে এগুলা নিয়ে আলোচনা করতে চাই না। সেই জায়গাতে আমার কাছে মনে হয় যে আরো একটা বড় ব্যাপার হচ্ছে যে সাইফ সাহেবের একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যে ওয়াকারুজ্জামানের বাবা মুসলিম লীগ করতো, এই করতো, সেই করতো, জামাত করে, এটা সর্বজন বিদিত নাও। সো তার একটা রাগ থাকতে পারে এবং অন্যান্য অফিসারদের বিরুদ্ধেও তার নানান সময় নানান রাগ আছে বলে আমার কাছে অন্তত পক্ষে তথ্য আছে। মাথায় রাখতে হবে, দিস ইজ এ নট সামথিং দ্যাট আই এম টকিং অন বিহাফ অফ এনি পার্টি, এনি পিপল, ইজ মাই ওন অবজারভেশন। ফলে আপনারা ওয়াকারুজ্জামানকে দেখে যতটাই আপনার কাছে মনে হয় নির্বিষ, ওয়াকারুজ্জামানের ক্ষেত্রে দুইটা ঘটনা হতে পারে। আইদার সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় বেকুব, আর তা না হলে সে হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় প্লেয়ার। দ্বিতীয়টার হওয়ার সম্ভাবনা প্রবল। এবং আমার নলেজ বলে, আমার ফার্স্ট হ্যান্ড নলেজ, আই নো ফ্রম ভেরি ক্লোজ অ্যালাইজ অফ ইভেন ওয়াকার, যে তাজুল যদি বাথরুমে যায় ওয়াকাররে জিজ্ঞেস করে যায়। মানে আমি আপনাকে উদাহরণটা বুঝালাম, মানে আই নো যে ও এই লেভেলের ভয় পায় ওয়াকারকে, সেনাবাহিনীকে। ওকে পিটায়া ওর হাড্ডি গুড্ডি সব গুঁড়া করে ফেলাবে যদি ওয়াকার চায় 1 সেকেন্ডের মধ্যে। জাস্ট 1 সেকেন্ড নিডেড, ওর হাড্ডি মাথা থেকে শুরু করার পা পর্যন্ত পাউডার করে ফেলতে পারবে। এগুলো তো কোনো ব্যাপারই না। ফলে আপনাকে এই চিন্তাটাও করতে হবে যে এত বড় একটা ডিসিশন এই ক্যান্টনমেন্টের এগেইনস্টে, তার মানে ওয়াকার কি সামহাউ এই যে যেমন ধরেন ফুয়াদ ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, আপনার হাদি নামে একটা ছেলে বলেছে ইট খুলে নিয়ে আসবে, আজকে এই 15 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তারপরে এদেরকে জুতা পেটা করা, এদের 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 প্ল্যাকার্ড, ফেস্টুন, এগুলার মধ্যে সেনাবাহিনীকে ক্রমাগত, ওকে কি কেউ কোনো একটা মিশন নিয়ে পাঠিয়েছে? এইটার সাথে আপনি একটা যোগ করতে পারেন করিডোর। আমরা অনেকেই বলি যে হি ইজ এ সিআইএস বয়। আমরা অনেকগুলো ষড়যন্ত্র, অনেকগুলো থিওরি তার ব্যাপারে আছে, বাট স্টিল আই নো হিম সিন্স মাই চাইল্ডহুড। ওয়াকারুজ্জামানকে আমি, কারণ ওয়াকারুজ্জামানের খুবই ক্লোজেস্ট ফ্রেন্ডকে আমি ছোটবেলা থেকে চিনি, আমি তাকেও দেখেছি ছোটবেলা থেকেই। এটা একটা আমার কাছে অকল্পনীয় ছিল যে ওয়াকার ভাইয়ের হাত ধরে বাংলাদেশ সেনাবাহিনী আজকে এই রাস্তাতে আসবে। এই দুইটা জিনিস হতে পারে। আমি আপনাকে শুরুতেই বলেছি, আইদার উনি একটা আস্ত গাধা, তা না হলে উনি অত্যন্ত বুদ্ধিমান লোক। যদি গাধা হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য দুঃখজনক যে তার চোখের সামনে পুরো সেনাবাহিনীকে কমপ্লিটলি শ্যাটার্ড, ভেঙে দিয়েছে, অনেকটা বলে যে ঘাড় মোটকে দিয়েছে, এবং তিনি শুধু আছে তার চাকরি নিয়ে। যদি আজকে তা না হতো, আপনি অনেক আগেই দেখতে পেতেন যে ঘটনা অন্যদিকে মন নিয়েছে। তবে একটা কথা আপনাকে বলে রাখা ভালো যে সেনাবাহিনীর ভিতরে সেই লেভেলের উষ্মা আছে, রাগ আছে, ক্যাপ্টেন, মেজর, বিশেষ করে এই সৈনিকদের মধ্যে প্রবল রাগ আছে। আমি জানি না এই অনল কোন পর্যন্ত পৌঁছাবে, তবে দুইটা সম্ভাবনা আমি আপনাকে বলবো। আজকের প্রোগ্রামটা রেকর্ডেড আছে। আমার কেন জানি মনে হয় ওয়াকারুজ্জামানকে অপঘাতে মৃত্যু হতে পারে, এবং এটা করবে এই মৌলবাদীরাই করবে, বা পাল্টা কুরবা। এটা আমার প্রেডিকশন। আমি না ভালো কিছু দেখতে পাই না। আমার কাছে বারবার মনে হচ্ছে ওয়াকারুজ্জামান যেই খেলাটা খেলছে, এটা খুব বাজে খেলাটা খেলছে, এবং একে মারবেই জামাত শিবির, এটা মনে করছি। বাট এটাও নিশ্চয়তা থাকা প্রয়োজন যে বাংলাদেশ আওয়ামী লীগ এই সশস্ত্র বাহিনীর সাথে নিশ্চয়ই আছে তার নেতাকর্মীরা, এটাও আমরা মনে করি। আমার যত নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, আমরা সেনাবাহিনীর পক্ষে, আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে এই ভয়ানক তাদের উপরে যে এই অন্যায় হচ্ছে এগুলোর বিপক্ষে, এবং সেনাবাহিনীর অফিসারদের এই দুঃখে আমরা ব্যথিত। এতটুকু পর্যন্ত আমি অ্যাটলিস্ট বলতে পারি, এই আর কি বলার। জি, আমি তারপর আমার উত্তরটা পেলাম না। আমি এখানে ত্রিমুখী দেখতে পাচ্ছি মঞ্জু ভাই। সেটি হচ্ছে গিয়ে তাজুল, মানে জামাত, আর একটা হচ্ছে গিয়ে ওয়াকারুজ্জামান, আর হচ্ছে ডক্টর ইউনুস। তো এটা কি ত্রিমুখী নাকি দ্বিমুখী? না, এটা তো খুব সহজ একটা বিষয় যে আপনি সরকার প্রধানের ইঙ্গিত ছাড়া
সরকারের অধীনে পরিচালিত, সরকারের অধীনে গঠিত, এটা কার আদেশে গঠন করা হয়েছে? আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে সমস্ত ইনস্টিটিউট ভেঙে দেওয়া হলো, সংসদ ভেঙে দেওয়া হলো, আদালত চেঞ্জ করে ফেলা হলো, আদালতের সমস্ত বিচারপতিদের ঘাট ধরে বের করে দেওয়া হলো। তখন নতুন করে এই ট্রাইব্যুনালটি গঠন করা হলো কার নির্দেশে? সরকারের নির্দেশে। তো সরকারের নির্দেশ ছাড়া ট্রাইব্যুনালের একটি আদেশ বা ট্রাইব্যুনালের কোনো পদক্ষেপ কর্মকাণ্ড সে তো হতে পারে না। সরকারের বলতে আমি বোঝাচ্ছি ইনুসের না, ইনুসের একার না, আমি সরকারের বলতে বোঝাচ্ছি ইন্টারিম সরকারের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের বৃহৎ অংশ। যদি 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 তারা গণতান্ত্রিক সিস্টেম ফলো করে, তবুও তাদের সেখানে মেজরিটি সংখ্যক লোকজন এটার পক্ষ। সুতরাং সরকার একটা পক্ষ এখানে। আর ট্রাইব্যুনালের যেটা হচ্ছে, ট্রাইব্যুনালের কোনো করণীয় কিছু নেই। ট্রাইব্যুনাল হচ্ছে অতি উৎসাহী হয়ে যেই ভূমিকাটা পালন করছে, সেই ভূমিকাটা হচ্ছে ব্যক্তিগত ক্রোধের বশে অতি উৎসাহী ভূমিকা পালন করছে। শুধুমাত্র আইনি ভূমিকা হলে সেখানে উৎসাহ ভাটা কিংবা উৎসাহের জোয়ার দুটির কোনোটিই থাকার কথা না। আইন হচ্ছে আপনার প্রতিক্রিয়া নির্ভর জিনিস না, আইন হচ্ছে প্রতিক্রিয়ার বাইরের একটা জিনিস। আপনি আইনের প্রতি ইয়েও হতে পারেন না, রাগান্বিতও হতে পারেন না, আপনি ভালোবাসার জন্য গদগদও হতে পারেন। তো ওরা বুঝে ভূমিকাটা পালন করছে সরকারের ভূমিকা। আর এখানে ওয়াকার উজ্জামান সাহেব সম্পর্কে নিজেরা বলেছেন, আমি এর বাইরে নতুন করে কোনো কথা বলছি না। আমি দ্বিতীয়টা বিশ্বাস করি যে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একজন ফুটবুদ্ধি সম্পন্ন মানুষ, ঠান্ডা মস্তিষ্কের মানুষ। তার অগোচরে বাংলাদেশের সেনাবাহিনীতে এখন পর্যন্ত কোনো কিছু ঘটেনি, আগামীতেও হয়তো ঘটবে না। এখন ধরুন যে আমি আপনাকে আঘাত করব, আপনাকে আঘাত করার আগে কি করব? আপনাকে আঘাত করার আগে আপনার পরিচিত লোকজনকে আঘাত করব, আপনার সন্তান বা আপনার হাজবেন্ড বা আপনার আত্মীয় স্বজন কাউকে আঘাত করে আপনার প্রতিক্রিয়াটা দেখব, আপনার রিপারকেশনটা দেখব। আপনার রিপারকেশনটা যদি খুব অ্যাজ ইউজুয়াল হয়, স্বাভাবিক হয়, সেক্ষেত্রে আপনাকে আমি একটা সাধ্য মতো, একটা আমার পছন্দ মতো একটি সময় আমি আপনাকে আঘাত করব। আর যদি আপনি অত্যন্ত বেশি রিয়াকশন দেখান এবং আমাকে প্রতিক্রিয়া দেখিয়ে আপনি পরাজিত করেন, তাহলে আমি আমার ওই অপচেষ্টাটাকে আপাতত গলা চিপে রেখে দেব, সার্টেন করে রেখে দেব। তো ওদের ঘটনাটা হচ্ছে ওরা ওয়াকারকেও এক ধরনের বাজিয়ে নিতে চাচ্ছে যে তার মতামতটা কি, আর তিনিও চাচ্ছেন যে দেখা যাক কতদূর কি হয়। আমি একটা জিনিস অনেক আগেও বলেছিলাম যে 2027 সালের জুলাই মাসের 22 তারিখ পর্যন্ত ওয়াকারুজ্জামান সাহেবের অফিসিয়াল মেয়াদ, আর প্রফেসর ইউনূস সাহেবের টার্গেট হচ্ছে 5 থেকে 6 বছর, জামাত এবং এনসিপির টার্গেট হচ্ছে 5 থেকে 6 বছর, আর বিএনপির টার্গেট ছিল ডিসেম্বর, সেটি এখন এসে ঠেকেছে ফেব্রুয়ারিতে। যদি এই ধরনের চাপানুতোর বাংলাদেশের মতো দেশে ঘটতে থাকে, 30 বছরে বন্দর লিজ, তারপরে দেশের সব সম্পদ বিদেশিকে আমেরিকাকে দিয়ে দেওয়া, বা এই ধরনের এই সেনাবাহিনীর আজকে 25 জন, পরশুদিন 100 জন, তারপরে 150 জন, এই যে চাপানুতোর গুলো চলতে থাকলে দেশের নির্বাচনের কোনো পরিস্থিতি থাকবে না, নির্বাচন হবে না, নির্বাচন চলে যাবে 2027 নির্বাচন গেলে তখন যদি ওয়াকারুজ্জামান সাহেব তার যে এই যে এতদিনকার যে হোমওয়ার্ক, সেই হোমওয়ার্কের ফলে তিনি যে আর একজন এরশাদ বা একজন জিয়াউর রহমান হয়ে উঠবেন না, এর কোনো গ্যারান্টি কিন্তু নেই। যখন কোনো আর্মি অফিসার বলে আমি আমার কোনো উচ্চাভিলাষ নেই, কোনো উচ্চাভিলাষ না থাকলে একজন সেকেন্ড লেফটেন্যান্ট কখনো জেনারেল হয় না। ভেরি সিম্পল। উচ্চাভিলাষ না থাকলে একজন উকিল, বটতলার উকিল, সে যে আপনার বিচারপতি হয় না। উচ্চাভিলাষ থাকে বলে সে উচ্চাভিলাষের পেছনে সে শ্রম দেয়, উচ্চাভিলাষের পেছনে সে মস্তিষ্ক কাটায়, পলিসি মেনটেন করে, নিজেকে সেইভাবে তৈরি করে, এন্ড দেন সেই লাস্টে যে সেই জায়গাটা অ্যাচিভ করে। ওয়াকার সাহেব বহুবার বলেছেন আমার উচ্চাভিলাষ নেই। এই বহুবার বলার কারণেই হচ্ছে আপনাকে ধরে নিতে হবে তার উচ্চাভিলাষ অবশ্যই আছে। সুতরাং তিনি জানেন না, তিনি আকাশ থেকে পড়লেন, তার বিরুদ্ধে কেন আসলে তিনি কি করবেন, অবান্তর প্রশ্ন। এই এই 24 জনের পরে আরো 100 জন আসলো, তারপরে এক সময় তার বিরুদ্ধে আসলো, তখন তিনি কি করবেন, তার সামনে কি কি অপশন, এগুলো একেবারে এখন অবান্তর প্রশ্ন। কারণ তিনি খুব অল্প পানির মাছ নন, হালকা 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 পানির মাছ। আমার কাছে যেটা মনে হয় যে তিনি এগুলো হ্যান্ডেল করতে অভ্যস্ত, কুল এনাফ।
বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু আমার আরেকটি কথা জানতে ইচ্ছা করছে, ধরেন এই যে যত রকমের, যে হাদির কথা বললেন নিজুম ভাই, তারপরে ফুয়াদের কথা বললেন, হাসনাত, ওয়াকান্না হাসনাত, এই স্লোগান পর্যন্ত উঠলো, তাই না? কত কিছু আমরা এই গত 1 বছরে দেখলাম সেনাবাহিনীকে সামনে রেখে, কিন্তু কোনো একটি ক্ষেত্রে ওয়াকারুজ্জামানকে টু শব্দটি করতে আমরা দেখিনি, তাই তো? এই মাত্র 2 দিন আগে আপনার এই উনি ফ্রান্স একবার টু শব্দ করেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। উনি রাওয়া ক্লাবের মেম্বারদের সভায় যে ভাষণটি দিয়েছিলেন, এনাফ ইজ এনাফ, তার যে বিখ্যাত উক্তিটি, সেটি তিনি করেছিলেন। এরপর তিনি বলেছিলেন যে মহাবার সহ্য করা হবে না। এই দুটি উত্তর হচ্ছে সেটি তিনি অন্য কারণে বলেছেন, কিন্তু এই যে যাদের নাম আমি বললাম বা যারা এতদিন পর্যন্ত সেনাবাহিনীকে হেয় করে এসেছে, তাদের ব্যাপারে তিনি টু শব্দটি করেননি, আমি ওটি বলেছি। হ্যাঁ, এবং এই মাত্র 2 দিন আগে ফ্রান্স থেকে একজন, আমি তার নামও উচ্চারণ করতে চাই না, যে খুব গভীর রাতে পুরো বাংলাদেশ অস্থির করে ফেলে যে কু হচ্ছে, তাই না? এই কারা সেনাবাহিনীকে উস্কাতে চায়, উস্কালে সেনাবাহিনী যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তাদের লাভটা কি? আমরা তো, নিজুম মজুমদার, আপনি তো বলছেন যে তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, এটিকে আপনি নেগেটিভলি দেখছেন, উচ্চাভিলাষ দেখছেন, কিন্তু সেনাপ্রধান তো এদের কথায় কথায় যদি লাফাতো, প্রতিক্রিয়া দেখাতো, তার পরিণতিটাই বা কি হতো? তারা তো চায় সেনাবাহিনী প্রতিক্রিয়া দেখাক, সেনাবাহিনী একটা কিছু নিক, একটা কোনো ব্যবস্থা গ্রহণ করুক, ফলে তাদের মনোবাঞ্ছা যেন পূরণ হয়। এটুই তো আমরা বুঝতে পারছি, সেনাবাহিনী সেই সুযোগ দিচ্ছে না, তাহলে কেন আপনারা নেগেটিভলি তাকে দেখছেন? না, আমি কিন্তু আপনাকে, আপনি যদি ফ্রান্সে যার কথা বলছেন, যার কথা মিন করছেন, যদি সেটা আপনার যে পিনাকি হয়ে থাকে, ওর উদাহরণটা আমি অনুগ্রহ করি আনেন না। কারণ হচ্ছে যে অশিক্ষিত, মূর্খ, একদম ট্র্যাশ, তার কোনো সোর্স নাই, কিছু নাই, জাস্ট বস্তির মতো যেটা শুনে সেটা নিয়ে লিখে বসে ফেসবুকে, এটাই তার জীবনের একমাত্র কাজ। দেখেন, আমি কিন্তু দুটো সম্ভাবনার কথা বলেছি আপা। আমি যতদূর ওয়াকারুজ্জামান এবং তাজুলের রসায়নটা জানি, কেমিস্ট্রিটা জানি, দেখেন, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে থাকেন, আমরা বাংলাদেশে থাকি, আমরা যত যাই বলি না কেন, আমরা বাংলাদেশে ক্ষমতাধরদেরকে গুনি, আমরা এই দেশের কালচার জানি। আপনি এটাকে ভালো খারাপ কিভাবে বলবেন না বলবেন সেটা আপনি বিবেচনা করবেন, কিন্তু আমার কাছে ইটস কোয়াইট ডুবিয়াস অ্যান্ড খুবই ডাউটফুল একটা ব্যাপার। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর অফিসারদের বিরুদ্ধে আপনি চার্জ আনবেন, আপনি ক্যান্টনমেন্টে চলে যাবেন, দুদকের ডকুমেন্ট পেয়ে সাইফ সাহেবের বাড়ি গিয়ে তছনছ করবেন, আপনি কেউ 2 কোটি টাকা ওইখানে রাখে, ক্যাশ রাখে, আপনি 2 কোটি টাকা উদ্ধার করবেন, আর সেইখানে ক্যান্টনমেন্টে এমপি পুলিশই তো আপনাকে আটকা দিবে। ক্যান্টনমেন্টে যখন আপনি ওই ডিজিএফআই এর চিপাটা দিয়ে ঢুকবেন, বা কাকলি দিয়ে ঢুকবেন, বা জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকবেন, 3টা গেট, এই 3টা গেট ছাড়া আরো হয়তোবা গেট একটা আছে মনে হয় আপনার, গেট আছে, চিপা চাপা আর কি গেট। আপনি সেই সব গেটের প্রত্যেকটা জায়গাতে এমপিরা আছে, অর্থাৎ মিলিটারি পুলিশ প্রথমেই জিজ্ঞেস করে কই যাবেন, আর যখনই সরকারি গাড়ির স্টিকার থাকবে, এই থাকবে সেই থাকবে, ওরা এগুলা কাউকে মানে, জিজ্ঞেস করবে কার সাথে দেখা করতে যাবেন, কি করতে যাবেন, ওইখান থেকে জিজ্ঞেস করবে যে স্যার এরকম আসছে। আপনার কি মনে হয় জিনিসটা এত সোজা? নাম্বার 1। ফলে আমি কিন্তু কয়েনের 2টা সাইড আপনাকে দেখিয়েছি। দেখেন, আমি কিন্তু ওয়াকারুজ্জামানকে স্ট্রেট ওয়েতে বলতে পারতাম অনেক কিছু, কিন্তু আমি 2টা সম্ভাবনাকে জারি রেখেছি। এখন যে কোনো একটা সম্ভাবনা হতে পারে, আইদার যে এই যে আপনার আমাদের আলোচনাতে যেটা এসছে, যে উনি অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ হতে পারে, এরশাদের মতো। কেউ কল্পনা করেছে এরশাদ আপনার মার্চ মাসে 7 তারিখ থেকে ক্ষমতা নিয়ে আপনার এটা করবে? সো আমার ইন সাম কনটেক্সট ওকে আমার এরশাদের মতো মনে হয়, ইন সাম কনটেক্সট। আবার মাঝে মধ্যে আমার কাছে মনে হয় যে আমরা ওকে চিনতেই পারি নাই, আবার এমনও হতে পারে যে ও আসলে একটা বোকাশোকা টাইপের একটা লোক হতে পারে। এখন ওকে বোকাশোকা যদি আমি ধরিও, এটা আসলে আলটিমেটলি আমার ঘাড়ের উপরে এসে পড়ে, বিকজ এটা আমাদের গভর্নমেন্টের আমলে নিয়োগ দেওয়া হয়েছিল। আমি না আসলে বোকাশোকা বলতে পারেন না। এক্স্যাক্টলি, আমি আসলে যেহেতু আমি 2টা সম্ভাবনার কথাই বলছি, তবে দেখেন, আমার প্রশ্নের জায়গাটা কিন্তু হচ্ছে ওই হেজিমনিটা ক্রিয়েট করা না, যে সেনাবাহিনীর বিরুদ্ধে চার্জ এসেছে বলে আজকে আমরা টকশো করছি, কথা বলছি। ইটস নট লাইক দ্যাট। পুলিশকে নিয়ে এসেছে আমরা বলি নাই, বলেছি। আমার ফোকাস করবার জায়গাটা আপা যেই জায়গাতে,
সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল লিগাল ফ্রেমওয়ার্ক, ইউ আর ব্রিচিং দ্য হোল অ্যাপেক্স ল অর্থাৎ কনস্টিটিউশন। আপনি ক্রিমিনাল আমাদের যে প্রসিডিংস আছে সেটাকে আপনি ভাঙছেন, এমনকি যে আমার যে লিগাল থিওরি গুলো আছে আপনি সবগুলোকে ভাঙছেন, এমনকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লর যে জার্গনস গুলো আছে যে উইচ ইজ লাইক প্রিজাম্পশন অফ ইনোসেন্স, আপনি ওইটাকেও ভাঙছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি যখন প্রসিডিউরাল প্রবলেমেটিক আচরণের কথা বলছি, এরপরে আসছে হচ্ছে লোকাল হেজিমনির কথা। লোকাল হেজিমনির কথা যদি ধরেন, তাহলে এর থেকে বড় হেজিমনি কে বিস্তার করেছে? সেনাবাহিনীর থেকে, বা আধিপত্য কে বিস্তার করেছে? যাদের সরাসরি তত্ত্বাবধানে বা ক্ষমতার কারণে আজকে এরা ক্ষমতাতে। ওই দিন যদি সেনাবাহিনী বলতো যে আমরা আগেও নাই পিছেও নাই, তাহলে আপনি বুঝতে পারেন যে কয়েক কোটি আওয়ামী লীগের সমর্থক রাস্তায় বের হয়ে আসতো। আপনাকে এটা ভাবতে হবে। সো এদের পেছনের সবচেয়ে বড় শক্তি সেনাবাহিনী। সেই সেনাবাহিনীর অফিসারদেরকে 15 জন অফিসারকে আপনি সিঙ্গেল আউট করেছেন, নিশ্চয়ই আপনাকে এই আপনার ওই ভূগোল বুঝাতে হয়েছে যে স্যার এরা তো স্যার এদের দায় আপনারা কেন নিবেন, এদের দায় সেনাবাহিনী কেন নেবে? অর্থাৎ তাদেরকে শুরুতেই ক্রিমিনাল আপনি করে আপনি এই তালবুঝ বুঝিয়েছেন। তালবুঝ মানে বোঝেন, অর্থাৎ আপনাকে ধরে জিওগ্রাফি বুঝিয়ে দিল, পুরা ওয়ার্ল্ডের বাংলাদেশের ম্যাপ দিয়ে ভুটান বুঝিয়ে দিল। সো আপনাকে এই ডাউট কি আপা আপনি হাজার আলোচনা এখানে করেন, আসলেই কি আমরা এই ডাউটের বাইরে যাইতে পারবো যে উইদাউট দ্য ইনডাইরেক্ট কনসেন্ট অফ দ্য চিফ দিস অল আর হ্যাপেনিং? আমি তো কোনোভাবেই আসলে ওই জায়গাতে ইমিউনিটি দিতে পারি না চেষ্টা করলেও। তারপরেও আমি বলেছি, আমি তারপরেও ওয়াকারুজ্জামানের ভালো চাই, বিকজ আমার পলিটিক্যাল জ্ঞান কিন্তু কমপ্লিটলি ধরেন আমি বলবো বইপত্রের উপরে, ইতিহাসের উপর। আপা আমি স্বীকার করি এটা। আমাকে বাংলাদেশের কালচার কিংবা আমি যদি পৃথিবীর অন্যান্য দেশের পলিটিক্যাল হিস্ট্রি ধরি, আমার কাছে মনে হয় এই মুহূর্তে যার জীবন সবচাইতে বেশি সংকট সে হচ্ছে ওয়াকারুজ্জামান। এটা কিন্তু ওয়াকারুজ্জামানের ভালোর জন্য বলছি। এইটা মুক্তিযুদ্ধপন্থী এসে কেউ ধরে মারবে টারবে এরকম আমি মনেই করি না। আমার কাছে বারবারই মনে হয় ওয়াকারুজ্জামান জাস্ট কর্নার হচ্ছে। প্রথমে তার অফিসারদেরকে ধরা হইলো, এরপরে তার রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এগুলাকে সব করবে, এরপরে সে একটা সময় আবিষ্কার করবে হি ইজ অল অ্যালোন ইন দ্য সি। আমি আপনাকে বলে দিলাম, আপনি লিখে রাখেন। সো দিস ইজ হ্যাপেনিং। ফলে আমি ওকে এককভাবে সরাসরি বলি নাই, আমি কয়েনের দুইটা দিক আলোচনা করেছি, দুটোই হতে পারে, দুটোই হতে পারে। যে এমনিতে আমরা এখন দেখছি যে সেনাবাহিনী সম্পর্কে বা যে ঘটনাগুলো ঘটছে এগুলো সম্পর্কে আওয়ামী লীগকে একটু নীরব দেখছি। এর কোনো আওয়ামী লীগ দেখেন একটা কথা আমি আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের এখানে ভূমিকাটা কি হবে? বাংলাদেশ আওয়ামী লীগের যিনি শিক্ষামন্ত্রী আছেন, অর্থাৎ বাংলাদেশ সরকারের যিনি শিক্ষামন্ত্রী, এখনো তিনি শিক্ষামন্ত্রী স্ট্যাটাস দিয়েছেন। আমরা ধরে নিব এটা আওয়ামী লীগের পজিশন। কেন? কারণ তিনি একজন মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য বটে। তিনি কি বলেছেন? তিনি পরিষ্কার করে বলেছেন যে ফৌজদারি কার্যবিধি ভাঙা হয়েছে, সংবিধান ভাঙা হয়েছে, এবং এই আর্মি অফিসারদের বিরুদ্ধে এই পুরো স্টেপটাই ইলিগাল। সো আপনি আমার কথা ধরেন, আমি যদি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থকের একটা প্রতিনিধি আপনি আমাকে ধরেন, তাহলে আমিও বলছি একই কথা, আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতাও বলছেন একই কথা। আমি কোয়াইট শিওর যে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমরা তার স্টেটমেন্ট শুনতে পাই, এরকমই কিছু একটা হবে। সো বাংলাদেশ আওয়ামী লীগের তো আসলে এখানে বলার কিছু নাই, কারণ আমরা ব্যথিত এবং আমরা মনে করি যে সেনাবাহিনীর বিরুদ্ধে ধরেন আমি অনেক আর্গুমেন্ট দিতে পারি, অনেক কিছু বলতে পারি, কিন্তু আপনি অন্যায়ভাবে সেনাবাহিনীর একটা অফিসারকে আপনি ইনডাইক্ট করবেন, অন্যায়ভাবে তাকে আপনি ধরার চেষ্টা করবেন, অপমান করবেন, বিচারের আগেই তাকে আপনি জুতাপেটা করবেন, আমি তো ভাই এটা মাইনা নিব না। এন্ড অফ দ্য ডেতে সে বাংলাদেশের সার্বভৌমত্বের একটা অংশ। সো আমি তো আসলে এটা মানতে পারি না। সো সেম গোজ ফর বাংলাদেশ আওয়ামী লীগ। সো বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিয়ে কি করবে বলেন? কি করার আছে তাদের? জি মঞ্জু ভাই, এইরকম একটা পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা আমরা দেখলাম তিনি ইটালিতে গেছেন, তিনি ইটালির রোমের মেয়রের সঙ্গে বৈঠক করছেন, সেটি আবার তা প্রেস উইং খুব ফলাও করে প্রচার করছে। মানে আপনার কি মনে হয় যে এটার মধ্যে একটা নির্লজ্জতা আছে? এটা তো কোনো রাষ্ট্রীয় সফর না, এটা একটা ব্যক্তিগত সফর, এটা একটা খাদ্য সংক্রান্ত একটা সম্মেলন। সেখানে আপনি একজন উপদেষ্টা না, শুধু আপনি একজন সেক্রেটারিকে পাঠালেও এনাফ ছিল, সেখানে সরকার প্রধানের যাওয়া লাগে না।
তো উনি এই জিনিসগুলো সম্পর্কে উনি সবসময় হচ্ছে এনলার্জ করতে ভালোবাসেন। তার প্রশংসিত জায়গাগুলো, তাকে কে সালাম দিল, তাকে কে সম্মান জানালো, এগুলোকে উনি এনলার্জ করে দেখাতে ভালোবাসেন। সব জায়গায় ওই একটা করে সাথে করে উনি ওই কার্টুনের বই নিয়ে যান, সবাইকে উপদেশ দেন, সবাইকে ওই বইটা উপহার দেন, সবাইকে জানান। উনি ওইটা জানাবার সময় এটুকু বোঝেন না যে উনি যে দেশটাকে রিপ্রেজেন্ট করছে সেই দেশের যত সব অঘটন গুলো ওখানে ঘটানো আছে এবং অমানবিক কতগুলো দৃশ্য, অমানবিক কতগুলো ঘটনা ওখানে বলা আছে, সেগুলো তিনি ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেড করছেন। এইটুকু যে লোকটা বোঝে না, সেই লোকটা ইতালিতে রাষ্ট্রীয় সফর হোক আর কি সফর হোক, এটা নিয়ে আসলে খুব বলার কিছু নেই। এটা 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 খুব খুব সিলি একটা ব্যাপার। এটা এটা সেক্রেটারি লেভেলের লোকজন গেলে এই অনুষ্ঠানটা কভার করতে পারে, সরকার প্রধান যে এখানে কভার করতে পারবে না। এবং এটা ওখানে যে অপমানিত হচ্ছে, ওখানে যে কোনো প্রোটোকল পাচ্ছে না, এবং সেই প্রোটোকল পাওয়ার জন্য না পাওয়ার কারণে এখন তাদেরকে অজস্র মিথ্যা কথা বলতে হবে প্রেস সেক্রেটারিকে। সেই মিথ্যাগুলো ফেসবুকে এসে ট্রল হবে। পুরো ব্যাপারটা হাস্যকর একটা ব্যাপার। এখানে একটু বলে রাখি ভাই, আজকে কিন্তু সে বলেছে সে নাকি 13 লক্ষ রোহিঙ্গাদের খাবার ব্যবস্থা করে এবং 17 কোটি মানুষের অন্নের ব্যবস্থা করে। অর্থাৎ অন্যের ধনে পোদ্দারি করবার যে একটা কথা আমরা জানি, এটা একটা ক্লাসিক্যাল উদাহরণ আজকে আমরা শুনতে পেয়েছি তার কথা, সেইটা বলে বেড়াচ্ছে। এখন তাকে তাহলে নাম দেওয়াই যায় অন্য পিতা। আচ্ছা, আমার শেষ করতে হবে, শেষ করব আমি। নিজুম মজুমদার, দেখুন এই সেনাবাহিনীর এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াত কিন্তু আলাদা দুটি বিবৃতি দিয়েছে। আমি নিশ্চিত যে আপনি বিবৃতি দুটি দেখেছেন। তো সেখানে তো তারা নিন্দাই জানিয়েছে এরকম ঘটনার, এবং তারা মনে করছে যে এটি বাহিনী কিছু করেনি। আমি বিএনপির পজিশনটা আমি কিছুটা জানি। হ্যাঁ, বিএনপির ব্যাপারে এটা যদি হয় আমি আই উইল নট পাস এনি কমেন্ট। জামাতের ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ট্রল আছে যে পুরাই হাস্যকর, পুরো ব্যাপারটা হাস্যকর। শিবিরের কর্মী আপনার পাঠাচ্ছে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট। ছাত্রী সংস্থার যেই নাবিলা ইদ্রিস, ওর কথা গতকালকে শুনলাম, মেপল লিফে পড়তো, কি আসলে বিষয়ে সমস্ত কিছু জানলাম যে তার বাবা কিভাবে জামায়াত করতো না করতেন, এভরিথিং। সো নাবিলা ইদ্রিস করেছে তদন্ত, প্রতিদিন ফেসবুকে এগুলা সে দিত, যদিও সরকারি নথিপত্র এগুলো নিয়ে এখতিয়ারই নাই তার এগুলা করার, হোয়াট এভার। তো জামাত ব্যথিত হয়, অথচ জামাতের কর্মী, শিবিরের কর্মী অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠায়। তাহলে আপনি বোঝেন যে কুমিরের কান্না কাকে বলে। মানে কুমিরের বোকা ভাবে, তারা কি ভাবে সবাই খুব বোকা? তা তো বটেই। আমরা তো আসলেই বোকা। আপনি ভাবার কি আছে? বোকা যদি না হয়, আজকে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিচ্ছে, পেটাচ্ছে, এই দেশে পাকিস্তানিদের শাসন কায়েম হয়েছে, আর আমরা বসে বসে সেটা হজম করছি। আমরা ধরে নিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রীর গোষ্ঠী উদ্ধার করতে পারলেই মনে হয় এটা ঠিক আছে। আপনাকে এইটার আড়ালে পুরো দেশটাকে পাকিস্তানিকরণ করছে, বাংলাদেশিরা বসে বসে দেখছে। তো বোকা নয় তো আমরা কি? আমরা বোকা বলেই তো 200 বছর ব্রিটিশ এখানে ছিল। বোকা তো আমরা, বাঙালিরা বোকাই। এবং সে বোঝে, সে অনেক পরে বোঝে, যখন তার আর কিছু করার থাকে না, বুঝবে। এই তো। জি মঞ্জু ভাই, আমি আপনাকে শেষ প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে এই যে 15 জন সদস্যকে যে সিঙ্গেল আউট করা হলো, এর মধ্য দিয়ে অনেকেই বলছেন যে আমি জানি না এদের পরিচয় বিস্তারিত, কিন্তু আমি তাদের ব্যাকগ্রাউন্ড কিছু জানি না, তারা কোন পন্থী তাও জানি না। তো বলা হচ্ছে যে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ পন্থী যারা রয়েছেন তাদেরকে ক্লিনজিং করার একটা প্রক্রিয়া এটি। না, সেনাবাহিনীকে আপনি এভাবে ডিফাইন করতে পারবেন না যে মুক্তিযুদ্ধের পক্ষের কে, মুক্তিযুদ্ধের বিপক্ষে কে। জিয়াউর রহমান তো মুক্তিযোদ্ধা ছিলেন, এরশাদ হচ্ছে রিপ্যাট্রিয়টিক ছিলেন। এরশাদ রিপ্যাট্রিয়টিক থেকে দেশে এসে প্রথমেই যে বাণীটি মেরেছিলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সূর্য সন্তান, গাবতলী, সায়দাবাদ, মহাখালী এইসব জায়গায় বড় বড় ব্যানার টাঙিয়েছিলেন রাষ্ট্রের খরচে। তো এগুলো বলার কোনো সুযোগ নেই যে কে মুক্তিযুদ্ধের পক্ষে, কে মুক্তিযুদ্ধের বিপক্ষে। তবে যেটা ঘটে সেটা হলো যে আপনি একটা মানুষকে সরাসরি আঘাত করার আগে আপনি তার প্রতিক্রিয়া দেখার জন্য প্রথমে পায়ে, তারপরে হাতে, তারপর শরীরের অন্য জায়গায় এইভাবে আঘাত করতে করতে আপনি তার রিপারকেশন দেখে যখন দেখেন যে আপনি রিটার্ন আসার কোনো সুযোগ নাই বা সে বাউন্স ব্যাক করবে না, তখন তাকে আপনি ফাইনালি আঘাত করবেন। তাদের ফাইনালি আঘাত করার টার্গেট হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এখানে কে মুক্তিযুদ্ধের পক্ষের, কে মুক্তিযুদ্ধের পক্ষের না, এইটি ওদের কাছে কোনো ম্যাটার করে না।
আমরা জামাতের ইতিহাস জানি, জামাত কোনোদিন সেনাবাহিনীর বিপক্ষে যায়নি। জামাত ইভেন আওয়ামী লীগ আমলেও দেশপ্রেমিক সেনাবাহিনী শব্দটি উচ্চারণ করতো। তার মানে কি, সেনাবাহিনীর ভিতরে ওদের প্রচুর কাজ আছে, ওদের প্রচুর ওখানে বীজ বপন করা আছে। তো সেই জন্য তারা সরাসরি সেনাবাহিনীকে ডিমোরালাইজ করে সেনাবাহিনীকে ভেঙে দেবে, এটাও যেমন ঠিক না, তেমনি পাকিস্তান এখানে এক ঘন ঘন আসার উদ্দেশ্য ঢাকার আপনার আপনার নান্নার বিরিয়ানি খাওয়ার জন্য না। ডেফিনেটলি সেখানে কোনো ঘটনা আছে, তো সেই ঘটনাগুলো তো আজকে তো ভারতের 4 জন ইয়েও আসছেন, অফিসে কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা এসছেন 4 জন। তো এগুলো ডট মিলাতে গেলে আপনার এই ছোটখাটো অনুষ্ঠানে সম্ভব না, এবং সবকিছু আবার আমাদের পক্ষে বলাও সম্ভব না। সেনাবাহিনীর কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পাবলিকলি আসা উচিত না, রাষ্ট্রের প্রয়োজনেই আসা উচিত না। আমরা যে এত কথা বলি, এটি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে সেনাবাহিনী সম্পর্কে বলার কোনো সুযোগ নেই, কারণ তারা এরকম স্কোপই তৈরি করে না। ইভেন আপনি ইন্ডিয়ান সেনাবাহিনী নিয়ে কোনো ইন্ডিয়ার যে এত গণতন্ত্র, কোনো লোককে দেখবেন না, ইউটিউবারকে তাদের সেনাবাহিনী সম্পর্কে কোন রকম এই ধরনের ভেতরকার কথাগুলো বাইরে বলছে, সরাসরি বলে দেবে যে এই কথা হয়েছে, এই আলোচনা হয়েছে, বাকিটুকু আমি জানি না, আমাদের এখতিয়ার নাই। না না না, এটা যদি বলেন তাহলে মনে হয় যেন আমাদের বাংলাদেশের মানুষ আমরা খুব খারাপ, আমরা আমাদের সেনাবাহিনীকে যথেষ্ট সম্মান করি না। সেটা না, আমাদের এখানে কোন ইতিহাসে পৃথিবীর কোন দেশে দুইটা রাষ্ট্রপতিকে সেনাবাহিনী হত্যা করেছে, বারবার বাংলাদেশের গণতন্ত্র বিঘ্নিত করেছে, পৃথিবীর কোন দেশে? আজকে সেনাবাহিনীর বিচার হচ্ছে, আমরা নিশ্চয়ই সমালোচনা করব, এটি আইনি প্রক্রিয়া, তারা যে অপরাধ করেছে বিভিন্ন সময় তো অবশ্যই করেছে, সেগুলোর বিচার হওয়া দরকার, কিন্তু নিশ্চয়ই বেআইনি প্রক্রিয়ায় নয়। কারোর প্রতি অন্যায় হোক, নিশ্চয়ই সেটি কখনো কাম্য হতে পারে না, কিন্তু তারা তো দুধে ধোয়া তুলসী পাতাও নয়, তারা অনেক অপরাধ করেছে, তাদের সেগুলো বিচার হওয়া দরকার। কিন্তু যে অবশ্যই তুলসী পাতা নয়, কারণ আপনার এই ক্লিন হার্ট থেকে শুরু করে বহু অপারেশনের নায়ক তারা, এটা তো তুলসী পাতা তো অবশ্যই না, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু কথা হচ্ছে যে আপনি ইনস্টিটিউটের ভেতরের লোকজন অপরাধ করতে পারে, অপরাধ নাও করতে পারে, সেটা অন্য। ইনস্টিটিউটকে যখন আপনি প্রশ্নবিদ্ধ করবেন, যেটি রাষ্ট্রের প্রধান স্তম্ভ, সেইটি হচ্ছে রাষ্ট্র